এদিকে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে সারা দেশে তাণ্ডব শুরু করলো আওয়ামী লীগ। তবে কি কাজ করছে ভারতের প্ল্যান বি? মহাবিপদে ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা সারা দেশে কি করতেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। ভারত আসলে মানুষ হবে না, আমি এটা অন্য অর্থে বলছি। মানুষ হবে না বলতে মানে ঠিক হবে না বা ভালো হবে না, বা বাংলাদেশের প্রতি তার মায়া, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান কোনোটাই যে হবে না, এটা মোটামুটি বোধহয় আরো পরিষ্কার হচ্ছে। গত কিছুদিন বাংলাদেশ প্রসঙ্গে ভারতের এক ধরনের শান্ত মনোভাব দেখা যাচ্ছিল। তাই কারো কারো মনে হতে পারে ভারতকে অবশেষে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে হাঁটছে। কিন্তু না, সম্প্রতি আরো দুটো ঘটনাকে আমি একত্র করে বলতে চাই যে তারা আবার নতুন করে মাঠে নামছে এবং তাদের খেলা, বাংলাদেশ নিয়ে তাদের খেলা পরবর্তী পর্যায়টা কি হতে যাচ্ছে। 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও এখন পর্যন্ত তার দেশে ফেরার কোনো নির্দিষ্ট দিনক্ষণ শোনা যায়নি। কারণ কি? ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা তরুণ নেতা মাহদি আমিন এটিএন নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন সেই কথা। যেবা আমি বাঁধি তার ঘর, কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়টা কিন্তু তা না। আমার ঘরের দিকে কেউ তাকাইলেই আমি তার চোখ মোটামুটি অন্ধ করে দেওয়ারই আমরা প্ল্যান করি বর্তমান পরিস্থিতি, বর্তমান জমানায়। তো এই জমানায় বাংলাদেশ জামাত ইসলামের সাথে গেল 15 বছর যাবত যা স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থান ব্যাটাটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আসুন আমরা সেই বিস্তারিত। ভারত আসলে মানুষ হবে না, আমি এটা অন্য অর্থে বলছি। মানুষ হবে না বলতে মানে ঠিক হবে না বা ভালো হবে না, বা বাংলাদেশের প্রতি তার মায়া, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান কোনোটাই যে হবে না, এটা মোটামুটি বোধহয় আরো পরিষ্কার হচ্ছে তাদেরই কথায়। সেজন্য বললাম যে ভারত মনে হয় আর মানুষ হবে না। কেন বললাম দর্শক এই কথাটা? পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আবারও এমন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছেন এবং কোনো কোনো ক্ষেত্রে পরিষ্কার করেও বলছেন সমস্ত বক্তব্যগুলোই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জন্য অসম্মানজনক। দেখেন, সমকালের যে শিরোনামটা সেটাই বলি, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে। খেয়াল করছেন কত বড় ইঙ্গিতপূর্ণ কথা? পাকিস্তানকে তারা সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত করছে বা প্রচার চালা যাচ্ছে, সেটাই মনে করে তারা। এই কারণে পাকিস্তানের সাথে তারা ন্যূনতম সম্পর্ক রাখে, আন্তর্জাতিক বিশ্বে পাকিস্তানকে এইভাবে হেয় প্রতিপন্ন করে। এখন বাংলাদেশকেও মনে হচ্ছে সেই কাতারেই তারা ঠেলে দিচ্ছে। এই জন্য বলছে যে বাংলাদেশ জন্য সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে। আচ্ছা, সন্ত্রাসবাদ মানে কি? বাংলাদেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে? সন্ত্রাসবাদ হয়েছে? এখানে কোনো জঙ্গলি হামলা হয়েছে? কি হয়েছে? এই কথা বলার অর্থটা কি? তো এই ধরনের যদি সংঘাত, সংঘর্ষ, মানে যদি সংখ্যালঘুদের ব্যাপারটাও টেনে আনা হয়, অথবা আভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগ, এটা কি সন্ত্রাসবাদ? সন্ত্রাসবাদ একটা বড় অর্থে এটা একসময় আফগানিস্তান বা মিশর, সিরিয়া, মাফ করবেন, সিরিয়া, এরকম কিছু দেশ আছে বা আফ্রিকার কিছু দেশ আছে, সেটা সন্ত্রাসবাদ হতে পারে। তো বাংলাদেশকে এইভাবে লক্ষ্য করে এই কথা বলা খুবই উদ্দেশ্যমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত। এখানে একটা মতলব আছে, মানে পাকিস্তানের সাথে ট্যাগ করে দিয়ে, যেহেতু এখন 5ই আগস্ট যে রাজনৈতিক পট পরিবর্তন, এটা ভারত মেনে নিতে পারছে না, সেই কারণেই কিন্তু এই ধরনের মন্তব্যগুলো তারা করছে। বলছে যে বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে, এটি গুরুত্বপূর্ণ। সম্প্রতি ওমানের রাজধানীতে ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে তাদের যে মন্ত্রী জয়শঙ্করের বৈঠক প্রসঙ্গে তিনি এই কথা বলছেন। এটার প্রতিক্রিয়া, অর্থাৎ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলছেন। মুখপাত্র বলছেন, মাসকাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন। সে সময় সার্কের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল। দক্ষিণ এশিয়ার সবাই জানে যে কোন দেশ এবং কোন ধরনের কার্যকলাপ সার্ককে বাধাগ্রস্ত করার জন্য দায়ী। তার মানে পাকিস্তান
হচ্ছে সন্ত্রাসবাদী রাষ্ট্র, পাকিস্তানের সঙ্গে মিলেমিশে ওই সার্ক করা যাবে না, এটা হচ্ছে ভারতের অবস্থান। আর অন্য কোনো দেশ কিন্তু সেটা বলেনি। এটাই এখন যেহেতু বাংলাদেশ সার্ককে পুনর্জীবিত করতে চায়, তার মানে হচ্ছে পাকিস্তানকে নিয়ে এগোতে চায়, এতে তারা রাজি না। সেই কারণেই বলতেছে যে সন্ত্রাসবাদকে যেন স্বাভাবিকভাবে না মনে করে, অর্থাৎ পাকিস্তান একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র, মানে ওইটাকে যাতে স্বাভাবিক হিসেবে না দেখে বাংলাদেশ। খেয়াল করেন, মানে এদের এটা হলো বিমস্টেক চালু করো, মানে পাকিস্তান সেখানে নাই, বাংলাদেশকে নিয়ে যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলো বা এশিয়ার দেশগুলো নিয়ে যে বিমস্টেক, ওইটাতে কার্যকর হোক এবং বাংলাদেশ সক্রিয় হোক, কিন্তু সার্ক নিয়ে মানে টানাছা করা না হয়। কারণ এখানে সার্কে পাকিস্তান অন্যতম একজন সদস্য রাষ্ট্র, তার বক্তব্য গুরুত্ব সহকারে আন্তর্জাতিক অঙ্গনে উচ্চারিত হয়, এখানে খুব সুবিধা করতে পারে না পাকিস্তানের সাথে পাড়াপাড়ি করে। এই কারণে সার্ক না, বিমস্টেক। তো আর বাংলাদেশ যেহেতু এখন সার্কের কথা বলছে, সুতরাং পাকিস্তানের বিষয়টা বাংলাদেশকে মনে করিয়ে দিচ্ছে এই রণধীর জয়সওয়াল। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলছেন, আমরা কয়েকজন উপদেষ্টার মন্তব্য এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর এর প্রভাব কি পড়তে পারে তা পর্যবেক্ষণ করছি, অবশ্যই সহযোগিতামূলক নয়। ও আচ্ছা, নম করলে হ্যাঁ, সীমান্ত হত্যার কথা বলা যাবে না, তারপরে যে বিভিন্ন বাণিজ্য অসঙ্গতি সেগুলি বলা যাবে না, সেগুলির জন্য ওনারা লক্ষ্য করছেন। নির্দিষ্ট মন্তব্যের প্রভাব কি হতে পারে তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাবা উচিত। বাইরে আপনারা ভাবেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কি বলছে, যে ভারতের উচিত কোনো নির্দিষ্ট সরকার ভিত্তিক পররাষ্ট্রনীতি না করা, অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে ঘিরেই তাদের পররাষ্ট্রনীতি আবর্তিত হয়। এটাই কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মনে করিয়ে দিয়েছেন। আচ্ছা, তিনি বলছেন, গত কয়েক মাস ধরে বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে কি হচ্ছে তা আমরা সবাই ভালোভাবে জানি। প্রকৃতপক্ষে এই মাসের শুরুতে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনা এটা উঠেছিল কিন্তু কাজকলা দেখাইছে। ওই ভারতের সাংবাদিকরা বলছে আমাকে না, ওই একে বলেন। আর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা রাখেনি। আর বাংলাদেশ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ওইটা নরেন্দ্র মোদীকে করেন, কারণ শত শত বছর ধরে বাংলাদেশ নিয়ে তারা গবেষণা করছে। মানে এক ধরনের তাচ্ছিল্য এবং এটা যে অবান্তর একটা প্রশ্ন, সেটা কিন্তু বোঝাই দিচ্ছে। উঠাইতে পারে, উঠাক। এখন ওনারা বৈঠক করছে, উঠাইতে পারছে, কিন্তু আমেরিকা কি সিদ্ধান্ত নিছে? কোনো তো সিদ্ধান্ত নেয়নি। তো সুতরাং এই সমস্ত অবান্তর কথাবার্তা আসলে বলে এটা সম্পর্কটাকে জটিল করতেছে। অথচ তৌহিদ হোসেন বলছেন যে আগামী মাসে বা খুব শীঘ্রই মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে, অর্থাৎ জয়শঙ্কর বাংলাদেশে আসবে, বাংলাদেশে এই বৈঠকটা হবে, সম্পর্ক যাতে আরো এগোনো যায়। কিন্তু এই সমস্ত কথাবার্তা দেখলে মনে হয় যে না, তাদের আসলে ইচ্ছা নেই, তাদের ইচ্ছা বাংলাদেশকে চাপে রাখুন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দীর্ঘ 17 বছর বিদেশে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও এখন পর্যন্ত তার দেশে ফেরার কোনো নির্দিষ্ট দিনক্ষণ শোনা যায়নি। কারণ কি? ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা তরুণ নেতা মাহদি আমিন এটিএন নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন সেই কথা। আরো বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর ধরে দেশে না থাকলেও শুধু লন্ডন থেকেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দলের। 1.5 দশকেরও বেশি সময় ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুম খুন হত্যা মামলা মাথায় নিয়ে সারা দেশের নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে গেছেন তারই নির্দেশে। কোনো প্রলোভন কিংবা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দানের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। শেখ হাসিনা পালিয়ে যাবার 4 মাস পর চিকিৎসা নিতে লন্ডনে যান দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সেই সময় গুঞ্জন উঠে চিকিৎসা শেষে খালেদা জিয়া দেশে ফিরবেন তারেক রহমানকে সঙ্গে নিয়েই। যদিও এর কিছুদিন পর লন্ডন থেকে ফিরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তারেক রহমানের দেশে ফেরার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন
16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। শেখ হাসিনা সরকারের দেয়া মামলাগুলো বেশিরভাগই রাজনৈতিক মামলা বলে বরাবরই জানিয়ে আসছেন তারেক রহমানের আইনজীবীরা। তাহলে দেশে ফিরতে বাধা কোথায়? প্রশ্ন ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিনের কাছে। সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া আরো একটু অগ্রসর বাংলাদেশ, সেখানে ইনশাল্লাহ উনি ফেরত আসবেন। কিন্তু তার আগে ওনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাধারণ প্রতিটি মানুষের যেন আইনের কাছ থেকে, বিচারের কাছ থেকে অবিচারের শিকার না হন, সেটা নিশ্চিত করা। সেজন্য সরকারের উপর আমাদের চাপ অব্যাহত রয়েছে এবং ইনশাল্লাহ সে অনুকূল আইনগত এবং রাজনৈতিক পরিবেশ যখন আসবে অবশ্যই তিনি ফেরত আসবেন। তারেক রহমান সফলভাবে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি নেতৃত্ব দিয়ে আসছেন জানিয়ে মাহদি আমিন প্রশ্ন তোলেন, বিএনপি সহ অন্য রাজনৈতিক দল ও সাধারণ মানুষ কেন এখনো পলাতক ফ্যাসিস্ট সরকারের দেয়া রাজনৈতিক মিথ্যা মামলাগুলো থেকে নিষ্কৃতি পাচ্ছে না? ফ্যাসিবাদ পতনের পর সরকার প্রতিষ্ঠা হয়েছে 6 মাস হয়েছে। এখন যদি আইনের অনুশাসন থাকতো, এই যে 1.5 লক্ষ মিথ্যা মামলা করা হয়েছে, আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, সিভিল সোসাইটির মেম্বার্স, অন্যান্য পলিটিক্যাল পার্টির মেম্বার, একদম নির্দলীয় মানুষ যিনি হয়তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, তার নামে মিথ্যা মামলা হয়েছে। সবাই কি সেখান থেকে নিষ্কৃতি পেয়েছেন? পান নাই। আমাদের প্রত্যাশা এই ধরনের একটা অনুকূল রাজনৈতিক এবং আইনগত পরিবেশ তৈরি হবে। জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি যত দ্রুত সম্পূর্ণ হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ততটাই ত্বরান্বিত হবে বলে আশাবাদ জানান এই তরুণ নেতা। উনি ফিরবেন কবে, এই প্রশ্নটা বিএনপিকে না করে অন্তর্বর্তী সরকারকে করা উচিত। ওনারা কত দ্রুত অনুকূল আইনগত এবং রাজনৈতিক পরিবেশটা সৃষ্টি করতে পারবেন। সালাম আলাইকুম। বাংলা একটা কথা আছে যে আমার ঘর ভাঙে যেবা আমি বাঁধি তার ঘর, কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়টা কিন্তু তা না। আমার ঘরের দিকে কেউ তাকাইলেই আমি তার চোখ মোটামুটি অন্ধ করে দেওয়ারই আমরা প্ল্যান করি বর্তমান পরিস্থিতি, বর্তমান জমানায়। তো এই জমানায় বাংলাদেশ জামাত ইসলামের সাথে গেল 15 বছর যাবৎ যা হয়েছে, যৌক্তিক অযৌক্তিক যাই হয়েছে, এটার ঝাল কি জামাত নেবে না? হারে হারে নেবে, এটা 100%। বিশেষ করে আমাদের ভিডিওগুলোর কমেন্টে যারা আমাদের জামাতের নেতাকর্মীরা আছেন, তাদের কমেন্ট দেখলে আমরা বুঝি যে ভেতরে থাকা যে চাপা ক্ষোভটা কোন লেভেলে। আওয়ামী লীগ যেমন তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে না, তারা মনে করো তারা সঠিক ছিল, কারণ এই আন্দোলনটা ছিল সরকার পতনের। আবার জামাত মনে করে 1971 সালে তারা যা করছে এটাও সঠিক ছিল তৎকালীন প্রেক্ষাপটে। আর এই ইস্যু নিয়ে গেল 15-16 বছর আওয়ামী লীগের সাথে যখন বাকবিতণ্ডা হয়েছে, এখন কিন্তু বিএনপির সাথে হচ্ছে। তো বিএনপিটা বাকবিতণ্ডাতে জড়িত আছে, ভবিষ্যতে তারা অন্যদিকেও যাইতে পারবে, সুযোগ আছে। কারণ বিএনপি বলছে যে যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ থাকবে। যদি এরকম হয় তাহলে ঘটনাটা আবার অন্যদিকে যাবে। বাট আপাতত শেখ হাসিনার জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির, সুন্দর সুশ্রুমণ্ডিত আমাদের জামাতের আমির শফিক সাহেব। সরকার পতনের পর প্রথম দিকে বলেছিলেন যে আওয়ামী লীগের উপর এক ধরনের ক্ষমা ঘোষণা করেছেন। এটা নিয়ে আবার তর্ক বিতর্ক চলেছে, বিএনপি কাউন্টার করছে। বাট ফাইনালি আস্তে আস্তে আওয়ামী লীগের প্রতি তাদের যে ক্ষোভের জায়গাটা যৌক্তিক